একদা এক সময়ের কথা। এক রাজ্যের রাজদরবারে একদিন এক বিষয়ে আলোচনা হচ্ছিল যে কেউ কি এতটাই চতুর হতে পারে যে রাজাকেও ঠকিয়ে দিতে পারে। রাজা, যার নাম ছিল প্রতাপচন্দ্র, নিজের সামনে দাঁড়িয়ে থাকা মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন, আমার পূর্ণ বিশ্বাস যে এই রাজ্যে এমন কেউ নেই যে আমাকে ঠকাতে পারে। আমার বুদ্ধি এতটাই প্রখর যে আমি যে কারো চাল তৎক্ষণাৎ ধরে ফেলতে পারি। মহারাজ, একদম ঠিক বলেছেন। আপনার বুদ্ধির মোকাবিলা কেউ করতে পারবে না। কিন্তু একজন মন্ত্রী চুপ করে দাঁড়িয়ে রইলেন। রাজা তার দিকে লক্ষ্য করলেন। কি ব্যাপার মন্ত্রীমশাই, আপনি চুপ কেন? আপনি কি আমার কথায় একমত নন? মহারাজ, আমি আপনার বুদ্ধিতে সন্দেহ করছি না, কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না এই কথাটি আমার কাছে পুরোপুরি সত্য মনে হচ্ছে না। তোমার কথার অর্থ কি? তুমি কি বলতে চাও যে এই রাজ্যে কেউ আমাকে ধোঁকা দিতে পারে? মহারাজ, রাজ্যে সব ধরনের মানুষ থাকে। কিছু মানুষ সহজ সরল হয়, আবার কেউ কেউ খুব চতুর ও ধূর্ত হয়। উদাহরণস্বরূপ, আমাদের রাজ্যের কিছু স্বর্ণকার এমন আছে যারা নিজেদের গ্রাহকদের সাথে প্রতারণা করে। এটা অসম্ভব। আমার রাজ্যে কোনো ব্যক্তি বেইমানি করতে পারে না, আর যদি কেউ করেও থাকে তবে সে আমার নজর এড়াতে পারবে না। মহারাজ, বেইমানি করা ব্যক্তি খুব চতুর হয়। সে এতটাই নিপুণভাবে ধোঁকা দেয় যে সামনের জন বুঝতেই পারে না। স্বর্ণকাররা বিশেষ করে এই কলায় পারদর্শী। তারা সোনায় খাদ মিশিয়েও গ্রাহককে সন্তুষ্ট করে দেয়। তাহলে তুমি বলতে চাও যে তারা আমাকেও ঠকাতে পারে? মহারাজ, যদি তারা অন্যকে ঠকাতে পারে, তবে এটা সম্ভব যে তারা আপনাকেও ঠকানোর চেষ্টা করবে। কথাটি কেবল চেষ্টার, সফলতার নয়। যদি এমন কোনো ব্যাপার থেকেও থাকে, তবে কি তারা সেটা নিজে থেকে স্বীকার করবে? কেউ নিজের বেইমানি প্রকাশ্যে স্বীকার করে না, এটাই তোমরা বোঝো না। আমি তাদের সাথে এমনভাবে কথা বলবো যে সত্য নিজে থেকেই বেরিয়ে আসবে। যাও, সারা রাজ্যে বার্তা পাঠিয়ে দাও, কাল সকালে যেন সমস্ত স্বর্ণকার দরবারে উপস্থিত থাকে। যে আসবে না তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মন্ত্রী মনে মনে ভাবলেন, মহারাজের নিজের বুদ্ধির উপর খুব অহংকার, কিন্তু কালই বোঝা যাবে আসল চতুরকে। পরের দিন সকালে রাজ্যের আনাচে কানাচে থেকে আসার সমস্ত স্বর্ণকার রাজপ্রাসাদে জড়ো হল। সবার মুখে কৌতূহল এবং হালকা চিন্তার ছাপ ছিল। একজন স্বর্ণকার পাশের জনকে জিজ্ঞাসা করল, ভাই, বুঝতেই পারছি না মহারাজ কেন আমাদের হঠাৎ ডেকে পাঠালেন। কোনো বড় কাজ আছে নাকি? হতে পারে রাজপরিবারে কোনো বড় উৎসব হবে, বিয়ে বা রাজ্যাভিষেক টাইপের কিছু। আমার মনে হয় মহারাজ প্রতিবেশী রাজ্যকে কোনো বিশেষ উপহার পাঠাতে চান, আর গয়না বানানোর খুব তাড়া আছে। আন্দাজ করে লাভ নেই। মহারাজ নিজেই বলে দেবেন আসল ব্যাপার কি। আমাদের শুধু সত্যি বলার জন্য তৈরি থাকা উচিত। ততক্ষণে মহারাজ তার মন্ত্রীদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, তোমাদের সবাইকে এখানে একটি খুব সাধারণ প্রশ্ন করার জন্য ডাকা হয়েছে, কিন্তু আমি আশা করি তোমরা সবাই ভয় না পেয়ে পূর্ণ সততার সাথে জবাব দেবে। যদি আমি তোমাদের কাউকে কিছু সোনা দিই এবং তা দিয়ে কোনো বস্তু বানাতে বলি, তবে কি তোমরা সেই সোনা থেকে কিছুটা অংশ আমাকে না জানিয়ে বের করে নিতে পারো? আর মনে রেখো, যদি তোমাদের ওপর কড়া নজরদারি রাখা হয়, তখনও কি এটা সম্ভব? এবার স্বর্ণকারদের মুখে অস্থিরতা ফুটে উঠল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। রাজা আবার গম্ভীর গলায় বললেন, কি হলো? এখনো কেউ উত্তর দিচ্ছ না কেন? সত্যি বলতে ভয় কিসের? অবশেষে একজন স্বর্ণকার সাহস সঞ্চয় করে বলল, মহারাজ, যদি আমরা পূর্ণ চতুরতার সাথে কাজ করি, তবে হ্যাঁ, এটা সম্ভব। আরেকজন বলল, জি মহারাজ, আমরা চাইলে সামান্য সোনা বের করে নিতে পারি। তাহলে বলো, কতটা সোনা বের করতে পারো? আমরা 1/4 বের করতে পারি মহারাজ। তখনই পেছন থেকে তেজবীর নামের এক যুবকের কণ্ঠ শোনা গেল। মহারাজ, আমি যদি চাই তবে পুরো সোনাই গায়েব করে দিতে পারি। এ কথা শুনে পুরো সভায় শোরগোল পড়ে গেল। সমস্ত স্বর্ণকার চমকে তার দিকে তাকাতে লাগল। রাজা তাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখে বললেন, তোমার নাম কি? আমার নাম তেজবীর মহারাজ। ঠিক আছে, এবার তোমার পরীক্ষা হবে। তুমি প্রতিদিন রাজপ্রাসাদে আসবে। এখানে তোমাকে আমার দেওয়া পোশাক পরতে হবে। আমি নিজের হাতে তোমাকে সোনা দেব এবং আমার চোখের সামনে তুমি একটি সোনার ঘোড়া তৈরি করবে। যখন আমি থাকব না, তখনও আমার সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী তোমার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখবে।
আর যখন তুমি প্রাসাদের বাইরে যাবে তোমার তল্লাশি নেওয়া হবে। তুমি তোমার সাথে এক কণা সোনাও বাইরে নিয়ে যেতে পারবে না। মহারাজ, এত কড়া ব্যবস্থায় তো কেউ কিছুই করতে পারবে না। তেজবীর, এখনো সময় আছে। যদি ভয় পেয়ে থাকো তবে পিছিয়ে যাও। মহারাজ, আমি পিছিয়ে যাওয়ার লোক নই, আমি এটা করে দেখাবো। যদি তুমি সফল হও তবে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব এবং রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দান করব। কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তোমাকে চিরদিনের জন্য এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে। পরের দিন সকাল থেকে তেজবীরের পরীক্ষা শুরু হলো। সে নিজের পোশাক বদলে প্রহরীর দেওয়া পোশাক পরল। তারপর সোনা আর সরঞ্জাম নিয়ে কাজ শুরু করল। সারাদিন পাহারাদাররা তাকে ঘিরে থাকত। রাজা নিজেও অধিকাংশ সময় সেখানে থাকতেন। সারাদিন কাজের পর তেজবীর আবার নিজের জামাকাপড় পরত। পাহারাদারদের কাছে সব মালপত্র বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যেত। এভাবে এক সপ্তাহ চলল। সপ্তম দিনে তেজবীর সোনার ঘোড়ার মূর্তিটি সবাইকে দেখালো। রাজা জিজ্ঞেস করলেন, এটা কি তৈরি হয়ে গেছে? না মহারাজ, সামান্য একটু কাজ বাকি আছে। শেষ পর্যায়টি খুব গুরুত্বপূর্ণ। মহারাজ, আজ সারা রাত এই ঘোড়ার মূর্তিকে তাজা দইয়ের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। দইয়ে রাখলে সোনার উপরিভাগে এক বিশেষ উজ্জ্বলতা আসে। কাল সকালে আমি এটা বের করে বিশেষ পদ্ধতিতে পরিষ্কার করব। রাজা অবাক হয়ে বললেন, দইয়ে? আমি তো আজ পর্যন্ত এমন কথা শুনিনি। মানুষ তেল বা পাথর দিয়ে গয়না পালিশ করে, দই দিয়ে পালিশ করার কথা তো একদম নতুন। মহারাজ, এটাই আমার বিশেষ কৌশল। প্রত্যেক কারিগরের কাছে এমন কিছু গুপ্তবিদ্যা থাকে যা সবাই জানে না। এই পদ্ধতি এই মূর্তিকে সবার থেকে আলাদা করে তুলবে। রাজা রাজি হলেন। তেজবীর একটি বড় হাঁড়ি ভর্তি তাজা দই চাইল। সন্ধেবেলায় হঠাৎ দই পাওয়া কঠিন ছিল। ঠিক তখনই রাস্তার ওপার থেকে এক মহিলাকে মাথায় দইয়ের হাঁড়ি নিয়ে যেতে দেখা গেল। পাহারাদাররা তাকে ডেকে ভেতরে নিয়ে এলো। তেজবীর বলল, দাঁড়াও, আগে আমি দই পরীক্ষা করব। আগে টাকা দাও, তারপর হাত দেবে। যদি দই নষ্ট হয়ে যায় তবে আমার ক্ষতি হবে। রাজা তাকে স্বর্ণমুদ্রা দেওয়ার আদেশ দিলেন। মহিলাকে মুদ্রা দেওয়া হলো। তারপর তেজবীর হাঁড়ির ভেতরে উকি দিয়ে দেখল এবং হঠাৎই সোনার ঘোড়াটি সেই দইয়ের হাঁড়িতে ফেলে দিল। কিছুক্ষণ পর তেজবীর বিরক্ত হয়ে বলল, এই দই ভালো নয়, এতে পানি বেশি, এতে মূর্তিতে সেই উজ্জ্বলতা আসবে না। আমি কাল অন্য দই দিয়ে কাজ করব। মহিলাটি রেগে গিয়ে বলল, তাহলে এখন আমি এই দই দিয়ে কি করব? তুমি এর মধ্যে মূর্তি চুবিয়ে সব নষ্ট করে দিলে। তেজবীর হাঁড়ি থেকে মূর্তিটি বের করে বলল, যা খুশি করেন, খেতে চাইলে খান অথবা ফেলে দেন, আপনি তো দাম পেয়েই গেছেন। মহিলাটি গজগজ করতে করতে হাঁড়ি নিয়ে চলে গেল। পরের দিন তেজবীর নতুন দই দিয়ে মূর্তিটি পালিশ করে রাজার সামনে রাখল। রাজা তার স্বর্ণ বিশেষজ্ঞকে ডাকলেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার পর বিশেষজ্ঞ অবাক হয়ে বললেন, মহারাজ, এতে তো এক রত্তি সোনাও নেই, এটা তো পুরোটাই পিত্তল। রাজা যেন আকাশ থেকে পড়লেন। এটা কিভাবে সম্ভব? আমার চোখের সামনে সোনা দিয়েও মূর্তি বানালো, আমার পাহারাদাররা নজর রাখলো, তবে সোনা গেল কোথায়? তেজবীর হাত জোড় করে বলল, মহারাজ, আগে কথা দিন যে আপনি আমাকে শাস্তি দেবেন না। রাজা কথা দিলে তেজবীর বলল, মহারাজ, দই নিয়ে আসা ওই মহিলাটি সাধারণ কেউ ছিল না, সে ছিল আমার বোন। আমি আগে থেকেই বাড়িতে পিত্তলের ঠিক একই রকম একটি ঘোড়া বানিয়ে রেখেছিলাম এবং সেটি দইয়ের হাঁড়ির নিচে লুকানো ছিল। যখন আমি আপনার সামনে সোনার ঘোড়াটি দইয়ের হাঁড়িতে ফেললাম, সেই মুহূর্তে সবার নজর এড়িয়ে আমি পিত্তলের ঘোড়াটি বের করে নিলাম, আর সোনার ঘোড়াটি হাঁড়ির ভেতরেই রয়ে গেল। আমার বোন ওই দইয়ের হাঁড়ির সাথেই সোনা নিয়ে বাইরে চলে গেল। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ সিংহাসন থেকে উঠে এসে অট্টহাসিতে ফেটে পড়লেন। বাহ তেজবীর, তুমি সত্যিই আমাকে বোকা বানিয়ে দিলে। আমি ভাবতেও পারিনি যে আমার চোখে ধুলো দেওয়া সম্ভব। রাজা স্বীকার করলেন যে তার অহংকার ভেঙে গেছে। তিনি নিজের কথা রাখলেন। তেজবীরের সাথে রাজকন্যার বিবাহ হল এবং তাকে রাজ্যের অর্ধেক অংশ দেওয়া হল। পরবর্তীকালে তেজবীর এক ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান রাজা হিসাবে পরিচিতি লাভ করল। সে আর কখনো ছলচাতুরি আশ্রয় নেয়নি, বরং সততার সাথে রাজ্য শাসন করল।